গিয়াসউদ্দিন সাহেব যে ঘটনাটা শোনালেন সেটা সত্যি না মিথ্যে যাচাই করা ছাড়া আর কোনো উপায় ছিল না। স্টেট পার্ক থেকে বেরিয়ে একটা ফোন বুথ থেকে মাকে ফোন করলাম। কোনো ভনিতা ছাড়াই বললাম, মা, তুমি পাবনার কলেজের ফিজিক্সের প্রফেসর গিয়াসউদ্দিন হককে চেনো? মাত্র একটা প্রশ্নের ভার এত বেশি হয় যে আমি আগে জানতাম না। স্টেট পার্কে বসে কিছুটা জেনেছিলাম, বাকিটা বুঝলাম মাকে ফোন করার পর। হাবড়া হাটথুবা থেকে বার্লিন কয়েক হাজার মাইল দূরে, কিন্তু মনে হলো আমার ঠিক পাশে দাঁড়িয়ে কেউ ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। কিন্তু আমি শুনতে পাচ্ছি তার গোঙানির শব্দ, দেখতে পাচ্ছি তার চোখের জল। আমার পা কেঁপে গেল, হাত থেকে রিসিভারটা পড়ে গেল মাটিতে। মায়ের ওই কান্নার মধ্যেই ছিল যাবতীয় উত্তর। যে পাহাড় প্রমাণ প্রশ্নের সামনে আমাকে দাঁড় করিয়ে দিয়েছিলেন গিয়াসউদ্দিন সাহেব, তার উত্তর পেয়ে গেলাম। এতদিন যে স্বপ্ন তিল তিল করে ইমারতের মতো সাজিয়েছিলাম, নিমেষে ভেঙে চুরমার হয়ে গেল। টলতে টলতে হস্টেলে ফিরে এলাম। বিভীষিকার মতো কাটল পরের কয়েকটা দিন। ভয় হতো, চেনাশোনা যদি কেউ জিজ্ঞেস করে, গিয়াসউদ্দিন সাহেব কে তোমার? হস্টেলে ফিরেই হাসপাতালে ফোন করে একটা এমার্জেন্সি লিভ নিয়ে নিলাম। এর আগে কোনোদিন ছুটি নিইনি, বরং ছুটির দিনেও ডিউটি করেছি বহুবার। ফলে লিভ পেতে অসুবিধেও হলো না। তারপরেই ফোনটা সুইচ অফ করে দিলাম। খুব ভালো করে জানতাম আমাকে ফোনে না পেয়ে ঠিক হস্টেলে হানা দেবে রাজকুমার। তাই সন্ধে হওয়ার আগেই বার্লিনের শহরতলিতে এক বন্ধুর ফ্ল্যাটে গিয়ে উঠলাম, যাতে রাজকুমার কোনোভাবেই আমার খোঁজ না পায়। আসলে রাজকুমারকে এড়িয়ে যাওয়া ছাড়া উপায় ছিল না আমার। ওর মুখোমুখি হওয়ার মতো সাহস ছিল না। ঠিক করেছিলাম নিজেকে গোছানোর জন্য কয়েকটা দিন সময় দিতে হবে। নিজেকে সামলাতে না পারলে রাজকুমারকে ফেরাবো কি করে? সপ্তাহ দুয়েক পরে হাসপাতালে জয়েন করলাম। সেদিনই দেখা হয়ে গেল রাজকুমারের সঙ্গে। ওকে দেখেও না দেখার ভান করে এড়িয়ে গেলাম। ও ছাড়ার পাত্র নয়। আমার পিছন পিছন এলো। জানতাম এভাবে ওকে এড়িয়ে যাওয়া সম্ভব নয়। এই 15টা দিন রাজকুমারের উপর দিয়ে যে মস্ত ঝড় বয়ে গিয়েছে, সেটা ওকে দেখেই বুঝতে পেরেছি। উস্কো খুস্কো চেহারা, ভালো করে ঘুমোয়নি বোধহয় কটা দিন। চোখের কোণে কালি পড়েছে। রাজকুমারকে দেখে খুব কষ্ট হলো আমার, কিন্তু আমি অপারগ। আর কোনো বিকল্প রাস্তা আমার জানা নেই। ততদিনে হস্টেল ছেড়ে বার্লিন শহরের অন্য এক প্রান্তে ঘর ভাড়া নিয়েছি। সেই রাতেই এক বন্ধুর কাছে ঠিকানা জোগাড় করে আমার নতুন ফ্ল্যাটে হাজির হলো রাজকুমার। প্রচুর ওয়াইন খেয়েছিল সে রাতে। এর আগে ওকে কখনো নেশা করতে দেখিনি। ওই প্রথম রাজকুমারকে মাতাল অবস্থায় দেখলাম। ওর পা টলছে। রাজকুমারকে দেখে ভেতরটা ভেঙে চুরে যাচ্ছিল। ইচ্ছে করছিল আমার বুকে জমে থাকা সমস্ত ভালোবাসা ওকে উজাড় করে দিই, কিন্তু তা সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব নয়। যতই কষ্ট হোক না কেন, নিজেকে সামলাতে হবেই। রাজকুমারের কাছ থেকে আমাকে দূরে যেতেই হবে। প্রচন্ড বিরক্তি নিয়ে রাজকুমারকে বললাম, এত রাতে কি ব্যাপার? কাল সকালে হাসপাতালে গিয়ে কথা বলবো। রাজকুমার হাঁটু মুড়ে আমার সামনে বসে পড়ল। দুহাত জোড় করে জড়ানো গলায় বলল, প্লিজ প্লিজ এমন করো না। কি হয়েছে বলো? আমি কোনো ভুল করে থাকলে ওকে ক্ষমা করে দাও। তোমাকে ছাড়া আমি বাঁচবো। প্লিজ প্লিজ বলো, কি হয়েছে বলো। কি হয়েছে যদি বলতে পারতাম তোমাকে রাজকুমার, আমার মতো তুমিও হয়তো বিশ্বাস করতে না, কিংবা আমার মতো এই পৃথিবীটা হুড়মুড় করে ভেঙে পড়তো তোমার চোখের সামনে। আমি কঠিন মুখে বললাম, এভাবে আমাকে বিরক্ত করছো কেন? কাল মর্নিং ডিউটি আছে, আমি তাড়াতাড়ি শুতে যাব, তুমি এবার এসো। রাজকুমার অবাক চোখে তাকিয়ে রইল আমার দিকে। ক্ষণিকের নীরবতা ভেঙে বলল, বাবা মার সঙ্গে দেখা করার পর থেকে এমন করছো তুমি কেন? ওরা কিছু বলেছে? কেন এভাবে এড়িয়ে যাচ্ছ আমাকে? বলতেই হবে তোমাকে। আর কষ্ট দিও না প্লিজ। আমি আর নিতে পারছি না। পারো? রাজকুমারকে দেখে আমারও কষ্ট হচ্ছিল। চোখ ফেটে জল আসছিল, তবু নিজেকে সামনে নিলাম। বিরক্তি নিয়ে বললাম,
রাজকুমার, এখান থেকে চলে যাও তুমি, না হলে পুলিশ ডাকবো। রাজকুমার তবুও নাছোড় বান্দার মতো বলছিল, আমি আমি তোমার জন্য সব ছেড়ে দিতে পারি, বাবা মার সঙ্গেও কোনো যোগাযোগ রাখবো না, আর দরকার পড়লে এই বার্লিন ছেড়ে আমরা দুজন অন্য কোথাও চলে যাব, যেখানে তুমি চাইবে সেখানে যাব, শুধু শুধু আমাকে দূরে ঠেলে দিও না। এই কটা দিন প্রচন্ড যন্ত্রণার মধ্যে দিয়ে কাটিয়েছি, পারো আর আর কষ্ট দিও না। আমার ভেতরে তোলপাড় হচ্ছে, সামান্য যদি বুঝতে পারে রাজকুমার মরিয়া হয়ে উঠবে। মুখে আরো গাম্ভীর্য ফুটিয়ে তুললাম, ওকে বললাম, রাজকুমার, বেশ কয়েকদিন ধরেই তোমাকে বলবো ভাবছি, কিন্তু বলা হয়ে ওঠেনি। আমি অন্য একজনকে ভালোবাসি, তার সঙ্গেই থাকতে চাই, তুমি আর কখনো আমাকে ডিস্টার্ব করবে না, চলে যাও এখান থেকে। অবাক হয়ে অনেকক্ষণ আমার দিকে তাকিয়েছিল রাজকুমার। বিস্ময় ভাব কেটে গিয়ে ওর দৃষ্টিতে ধীরে ধীরে অসহায়তা ফুটে উঠছিল, যন্ত্রণা মিশে যাচ্ছিল, ভেঙে পড়ছিল ওর সমস্ত মানসিক শক্তি। অশক্ত পায়ে উঠে দাঁড়াতে গিয়ে মাটিতে পড়ে গিয়েছিল রাজকুমার, ঠিক যেভাবে স্টেট পার্কে পা পিছলে পড়ে গিয়েছিলাম আমি। ওকে পড়ে যেতে দেখে টুকরো টুকরো হয়ে যাচ্ছিলাম আমি। আমি ওকে ওকে ভালোবাসি, প্রচন্ড ভালোবাসি, নিজের থেকে অনেক বেশি ভালোবাসি। তাকেই ফিরিয়ে দিতে হচ্ছে, আর কি থাকতে পারে আমার জীবনে। নিয়তির লেখা জোগাই মেনে নিলাম শেষ পর্যন্ত। 3 তলার ব্যালকনিতে দাঁড়িয়ে চিরকালের জন্য রাজকুমারের চলে যাওয়া দেখতে দেখতে কেঁদে ফেললাম। রাজকুমারকে আমি আজও প্রচন্ড ভালোবাসি, কিন্তু সেদিন কি বলতাম ওকে? কোন যুক্তি সাজিয়ে ওকে শান্ত করতাম? কেন আমি রাজকুমারকে এভাবে ফিরিয়ে দিলাম? কি বললেও বুঝতো? বলতে পারতাম রাজকুমার, যে আমি চাইলেও তোমাকে বিয়ে করতে পারবো না। কেন? কারণ আমরা ভাই বোন, তোমার আর আমার বাবা একজনই। জ্যোৎস্না অনেক সময় চোখ ধাঁধিয়ে দেয়, মনে হয় যেন আকাশ থেকে গলে গলে পড়ছে তরল রূপো। তার ছোঁয়াতেই ধপধপে সাদা হয়ে গিয়েছে পুরো চরাচর, যেন ঝুড়ো বরফে ঢেকে গিয়েছে। সেদিকেই আনমনে তাকিয়েছিল পৃথা। তার চোখ দিয়ে নীরবে টুপটাপ জল ঝরছে। হতে হতে না হওয়া প্রেম বিচ্ছেদ পরিণয়ের অনেক গল্প সে শুনেছে, কিন্তু কোনো কাহিনীর মোড়কে এত যন্ত্রণা থাকতে পারে? পৃথা আনমনে বলল, কেন এমন হয় রে কারোর সঙ্গে? কেন বিধাতা এমন করেন? কিসের প্রতিশোধ নেন? এতক্ষণ চুপ করে থাকা শ্রমণা বলল, অভিশাপ একটা বৃত্তের মতো, পারিবারিক সম্পত্তির মতো এ হাত থেকে ও হাতে চলে যায়, কিন্তু হাত বদল হলেও তার পরিমাণ মরে না, বরং সে কড়ায় গন্ডায় সব পাওনা বুঝে নিতে জানে। হলদিয়ায় গঙ্গার ধারে 5 স্টার রিসর্টের স্পেশাল সুইটে নীরবে একে অপরের দিকে তাকিয়ে আছে 5টা মেয়ে। অর্ণা মৃদু স্বরে বলে উঠল, পৃথিবীর এমন নির্মম নিয়ম কেন? কোলের উপর 2টো হাত নিয়ে বসে রয়েছে রোশনি। সে বাকিদের কথা শুনতেও পেল না। একটা গল্প থেকে আর একটা গল্পে যেতে সময় লাগছে তার। বোধহয় প্রতি গল্পই নিজের মতো করে আঁকড়ে ধরছে সে। স্বগতোক্তির মতো অর্ণা বলল, দুনিয়া নিজের নিয়মে বদলা নিল, কিন্তু যার গেল সে তো সারা জীবন যন্ত্রণা ভোগ করল। তার কি হবে? মুক্তির পথ তার জানা নেই? তাহলে কি তিল তিল করে মৃত্যুর দিকে এগিয়ে যাবে?